আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ৪৯তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং বরাবরের মতোই প্রশ্ন সলভ ক্লাসে আমি কিন্তু একটা এমসিকিউ আলোচনার পাশাপাশি সেটার রিলেটেড অন্যান্য যত ইনফরমেশন আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটা ক্লাস থেকে অনেকগুলো ইনফরমেশন একসাথে কালেক্ট করে নিয়ে যেতে পারবো। তাহলে আমাদের ৪৯তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নের প্রথম প্রশ্নটা কি ছিল? ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? এটার উত্তর হবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তো আমাদের এখান থেকে রিলেটেড কিছু ইনফরমেশন জেনে নেওয়া উচিত। যেমন তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে? তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর। ১৯৪৭ সালের ২রা সেপ্টেম্বর। আমরা জানি যে তমদ্দুন মজলিস সেখান থেকে একটা পুস্তিকা বের হয়েছিল যেটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তো এই যে পুস্তিকা আছে, এই পুস্তিকার লেখক কারা কারা ছিলেন? এই পুস্তিকার লেখক ছিলেন প্রথমত আবুল কাশেম, তারপরে ছিলেন কাজী মোতাহের হোসেন এবং ছিলেন আবুল মনসুর আহমেদ। ঠিক আছে, তাহলে এই তিনজন ছিলেন কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকার লেখক, যেটা তমদ্দুন মজলিস থেকে বের হয়েছিল। তারপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে, যেখানে বলা হয়েছিল বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? বাংলাদেশের জাতীয় দিবস বা বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে, আমরা জানি ২৬শে মার্চ। এই রিলেটেড আরো কিছু ইনফরমেশন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলছিল ২৬শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত কবে গৃহীত হয়? ২৬শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত কবে গৃহীত হয়? এটার অ্যান্সার হবে ৩/১০/৮০। ৩/১০/৮০ কি মানে ভাইয়া? ৩/১০ তো ৩০ হওয়ার কথা। এটা আসলে মনে রাখার একটা ধরন। যে তারিখগুলো গুরুত্বপূর্ণ সেই তারিখগুলো চাইলে আপনারা এভাবে মনে রাখতে পারেন। আমার মনে থাকতে এভাবে, অর্থাৎ ৩ অক্টোবর ১৯৮০ সালে ২৬শে মার্চকে প্রথম জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরের এমসিকিউ আমরা শিখব জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? জুলাই গণ অভ্যুত্থান দিবস আমরা জানি যে ৫ আগস্ট। জুলাই শহীদ দিবস যদি বলা হয়, শহীদ দিবস বললে আমাদের মনে রাখতে হবে যে আবু সাইদ কবে শহীদ হয়েছিল, সেটা ছিল কবে? ১৬ই জুলাই। তাহলে ১৬ই জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস। পতাকা দিবস কবে? পতাকা দিবস হচ্ছে ২রা মার্চ। পতাকা দিবস কবে? ২রা মার্চ। আর মুক্তিযোদ্ধা দিবস কবে? মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে ১লা ডিসেম্বর। মুক্তিযোদ্ধা দিবস কবে? মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে ১লা ডিসেম্বর। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা একটু মাথায় রাখবো। ২৬শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত কবে গৃহীত হয়? ৩/১০/৮০, ৩ অক্টোবর ১৯৮০-তে। জুলাই গণ অভ্যুত্থান দিবস ৫ আগস্ট, জুলাই শহীদ দিবস ১৬ই জুলাই, পতাকা দিবস ২রা মার্চ, মুক্তিযোদ্ধা দিবস ১লা ডিসেম্বর। এভাবে একটা ব্যাপারে এনশিওর করবেন যেন ক্লাসের পড়াটা আমাদের ক্লাসেই শেষ হয়ে যায়। আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যেন আপনার সেকেন্ড টাইম আর দেখা না লাগে, অথবা যেন যখন পরবর্তী প্রশ্ন সলভ করবেন বা রিভিশন দিবেন তখন যেন অটোমেটিক্যালি এগুলো আপনার মাথায় এমনি মনে পড়ে। এটা আপনি যদি একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখেন, দেখবেন ক্লাসের মধ্যেই আপনার অর্ধেক পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখি নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নাই? আমরা জানি এটার অ্যান্সার হবে আসলে নাগাল্যান্ড, কারণ আসাম, মিজোরাম, মেঘালয় সবগুলোর সাথেই কিন্তু বাংলাদেশের সীমান্ত আছে। তাহলে এটার এক্সপ্লেনেশনটা আমরা যদি দেখি, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩২টা। আমরা জানি বাংলাদেশের সাথে দুইটা দেশের অর্থাৎ ভারত এবং মায়ানমারের শুধুমাত্র সীমানা আছে। তো ভারতের সাথে সীমান্তবর্তী জেলার সংখ্যা ৩০টা, আর মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে ৩টা। এখন হওয়ার কথা ৩৩টা, কিন্তু এখানে ৩২ কিভাবে হলো? কারণ রাঙামাটি, বাংলাদেশের যে জেলা হচ্ছে রাঙামাটি, সেই জেলায় ভারত এবং মায়ানমার দুই দেশেরই সীমানা আছে। তাহলে পরের প্রশ্নটা,
বাংলাদেশ, ভারত এবং মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে কোথায়? যৌথ সীমান্ত আছে হচ্ছে রাঙামাটিতে। যৌথ সীমান্ত কোথায় আছে? রাঙামাটিতে আছে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যসমূহ আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, আমিত্রি মেপো। আমিত্রি মেপো। আতে মনে রাখবো আমরা আসাম, মিতে মনে রাখবো হচ্ছে মিজোরাম, ত্রিতে মনে রাখবো ত্রিপুরা, মেতে মনে রাখবো মেঘালয়, আর পতে মনে রাখবো হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, পশ্চিমবঙ্গ, আমিত্রি মেপো, এইটা দিয়ে আমরা মনে রাখবো যে ভারতের এই 5টা জেলা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী। আয়নাঘর কি? আয়নাঘর আমরা জানি যে আয়নাঘর হচ্ছে একটা গোপন কারাগার। আয়নাঘর কি? আয়নাঘর হচ্ছে একটা গোপন কারাগার। হ্যাঁ, তারপরে কি? তারপরে হচ্ছে এখান থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো যে আমরা যখন আয়নাঘরের কথা জানি তখন বাংলাদেশে দুইটা ফোর্সের কথা মাথায় আসে অথবা দুইটা গোয়েন্দা সংস্থার কথা মনে আসে। তা একটা হচ্ছে ডিজিএফআই এবং আরেকটা হচ্ছে সিটিআইবি। এই দুইটার অ্যাব্রিভিয়েশন আমাদের জানতে হবে। যেমন ডিজিএফআই, ডিজিএফআই কোনটা? ডিজিএফআই হচ্ছে ডিরেক্টরেট জেনারেল, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। ওকে, অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। ওকে, আর সিটিআইবি কি? সিটিআইবি হচ্ছে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো। কি বললাম? সিতে হচ্ছে কাউন্টার, কাউন্টার টেরোরিজম, আমি একটু সংক্ষেপেই লিখি, ইন্টেলিজেন্স ব্যুরো। তাহলে ডিজিএফআই কোনটা? ডিজিএফআই হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। আর সিটিআইবি হচ্ছে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো। ওকে, এরপর আমরা দেখি বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারটা মৌলিক অধিকারের যে চ্যাপ্টার, অর্থাৎ সংবিধানের 3য় অধ্যায়ে কিন্তু। আচ্ছা, বাংলাদেশ সংবিধানে মোট কয়টা অধ্যায় আছে? মোট 11টা অধ্যায় আছে। এই 11টা অধ্যায়ের মধ্যে 3য় অধ্যায়ে মৌলিক অধিকারের বিষয়গুলো উল্লেখ আছে। তো সেখানের মধ্যে শিক্ষার অধিকারটা আলাদা করে উল্লেখ করা নেই। বাক স্বাধীনতার অধিকার, সভা সমাবেশের অধিকার, ধর্মচর্চার অধিকার, এগুলো কিন্তু আছে। ওকে, তারপর কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটি লেখককে? এই বইয়ের লেখক হচ্ছেন আবুল মনসুর আহমেদ। তো আবুল মনসুর আহমেদকে নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। অনেক সময় বিখ্যাত যারা রাইটার আছেন তাদের কিন্তু জন্মস্থান কোথায় এটা অনেক সময় পরীক্ষায় আসে। তো আবুল মনসুর আহমেদের জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ময়মনসিংহের, ময়মনসিংহের ধানীখোলা গ্রামে। ময়মনসিংহের কোথায়? ধানীখোলা গ্রামে। ওকে, তার ব্যঙ্গ রচনা কি কি আছে? ব্যঙ্গ রচনা আমরা মনে রাখবো হচ্ছে আয়না, ফুড কনফারেন্স, ফুড কনফারেন্স, আর হচ্ছে গালিভারের সফরনামা, গালিভারের সফরনামা। তো অনেকে জিজ্ঞাসা করেন কিংবা অনেকের মনে অনেক কনফিউশন থাকে যে বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার এগুলো অনেক ভাস্ট পড়াশোনা, এগুলোতে রাইটারদের এত এত ইনফরমেশন বা এত এত রচনা থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি? তো আমি কিভাবে মনে রাখতাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে। যেমন আমি যখন আবুল মনসুর আহমেদের ব্যঙ্গ রচনাগুলো পড়ি, যেমন আয়না, তখন আমি একটা আয়নার ছবি দেখতে পাই চোখের সামনে। যখন বলে ফুড, তখন চোখের সামনে দেখি একটা বার্গারের ছবি। আর যখন বলে গালিভারের সফরনামা, তখন বৃহদাকৃতির একটা মানুষের ছবি আমার চোখের সামনে ভাসে। তো তখনই আমি মাথার মধ্যে একটা চিত্র কল্পনা করে নিই, একটা গল্পের মতো সাজিয়ে নিই যে গালিভার একটা বার্গার খাচ্ছে, সেই বার্গারটা খেতে খেতে আয়নাতে সে নিজেকে দেখতেছে। তো একটা গল্প হয়ে গেল, এবং একটা গল্পের থ্রোতে, অথবা আপনি যখন একটা চিত্র মাথায় কল্পনা করতে পারবেন, সেই কল্পনার থ্রোতে দেখবেন অনেক অনেক ইনফরমেশন আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এই টেকনিকটা আপনার কাজে লাগাতে পারেন। আমাকে একটু বললেন যে কার কিরকম হেল্প হলো এই টেকনিকটা শুনে। তারপর আবুল মনসুর আহমেদের স্মৃতিকথা কি কি আছে? স্মৃতিকথা আছে হচ্ছে 1 নম্বরে মনে রাখবো হচ্ছে আত্মকথা, যেটা তার আত্মজীবনী। আরেকটা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আমার দেখা
রাজনীতির 50 বছর। যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলোই আমি শুধু এখানে বলতেছি। ওকে, উপন্যাস কোনটা কোনটা? উপন্যাস আমরা মনে রাখতে পারি এরকম: সত্য মিথ্যা, সত্য মিথ্যা, আবে হায়াত, জীবন ক্ষুধা। আর মৃত্যু ক্ষুধা এটা কে লিখছেন? এটা লিখছেন কিন্তু কাজী নজরুল ইসলাম। ওকে, আর জীবন ক্ষুধা কে লিখছেন? আবুল মনসুর আহমেদ। ঠিক আছে, এরপরে আমরা দেখি 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে স্যার সলিমুল্লাহ। আমি আপনাকে একটু পেছনের কাহিনীটা বলি, তাহলে রিলেট করতে সুবিধা হবে। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তো 1918 সালে, কত সালে? 1918 সালে তৎকালীন যে বড় লর্ড ছিলেন লর্ড হার্ডিঞ্জ, তিনি ঢাকায় আগমন করেন। তো তিনি ঢাকায় আগমন করছিলেন 1918 সালের 29 জানুয়ারি। 1918 সালের 31 জানুয়ারি স্যার সলিমুল্লাহ টোটাল 19 জন মুসলিম সদস্যদের নিয়ে, অথবা মুসলিম লীগের সদস্যদের নিয়ে তিনি লর্ড হার্ডিঞ্জের কাছে যান এবং সেখানে গিয়ে মুসলিমদের দাবি দেওয়া তুলে ধরেন। মুসলিমদের স্বার্থ রক্ষা কেন ব্রিটিশ সরকারের জন্য জরুরি সেই ব্যাপারে তিনি দেন দরবার করেন। এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় ঠিক পরের মাসে 2রা ফেব্রুয়ারিতে ভারতীয় সরকার একটি ইশতেহার প্রকাশের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। ওকে, এই হচ্ছে আমাদের পেছনের কাহিনীটা। তাহলে আমরা জানলাম যে দেন দরবারের ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন। এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে স্যার সলিমুল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে দ্য হাউস অফ দ্য নেশন। হাউস অফ দ্য ড্রাগন না, কিন্তু হাউস অফ দ্য নেশন, এটা হচ্ছে জাতীয় সংসদের ইংরেজি নাম। তো এখন এখানে কয়েকটা বলা আছে, যেমন কোন সংশোধনীতে মহিলা আসন সংখ্যা 50টি করা হয়? এটার অ্যান্সার হবে একাদশ সংশোধনীতে। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? একাদশ সংশোধনীতে। জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম কয়জনে? অর্থাৎ কোরাম বলতে আমরা কি বুঝি? কোরাম বলতে বোঝায় একটা টিম। অর্থাৎ জাতীয় সংসদে ন্যূনতম কতজন মানুষ হলে একটা সভা অথবা সংসদ পরিচালনা করা সম্ভব? টোটাল 60 জন সদস্য লাগবে। টোটাল 60 জন সদস্য যদি না হয় তাহলে কিন্তু সভা পরিচালনা করা সম্ভব নয়, সেটাকেই বলা হয় কোরাম। তারপরে আমরা হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ থেকে পড়তে পারি এটার প্রতিষ্ঠা মানে এটার স্থপতিকে লুই আইকান আমরা জানি। এবং যদি বলা হয় এর সহকারী প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার নাম ছিল মাজহারুল ইসলাম। এই কথাগুলো আমরা একটু জেনে রাখতে পারি। এবং জাতীয় সংসদে একটা লেক আছে, যে লেকের নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। ওকে, এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই আমাদের মোটামুটি জিনিসগুলো সহজ হয়ে যায়, পড়া হয়ে যায়। এরপরে জিএসপি এর পুনরূপ কি? জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। জিএসপি কি? জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। এখন এই কথাটা আমি আপনাকে একটু বুঝাই। জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, প্রেফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার সুবিধা। ঠিক আছে, তো এটার মানে কি? যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু সংস্থা উন্নয়নশীল কিছু দেশকে একটা সুবিধা দেয়, যে উন্নয়নশীল দেশগুলা যখন বাইরের দেশে রপ্তানি করতে যায় কোনো কিছু, তখন কি হবে না, তাদের ক্ষেত্রে শুল্ক আরোপটা কম করে। যেমন বাংলাদেশ যদি ভারতে কোনো একটা কিছু রপ্তানি করতে যায়, তো ভারত সরকারকে একটা কর দিতে হয়, শুল্ক দিতে হয়, ধরে নিই সেটা 5%। তো যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই জিএসপি সুবিধা দেওয়া মানে কি? মানে বাংলাদেশ যখন কোন একটা দেশে রপ্তানি করবে তখন তার এই শুল্কটা কম লাগবে, অথবা বিনা শুল্কে সে দিতে পারবে। তেমন কোনো ট্যাক্স বাইরের সরকারকে তার দিতে হয় না। তো এই জিএসপি থেকে আমাদের মানে জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স, এই এব্রিভিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এটা থেকে প্রশ্ন আসছে। তো এর বাইরে আমরা কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করি যে প্রথম জিএসপি সুবিধা কে চালু করে। প্রথম জিএসপি সুবিধা চালু করেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মনে রাখবো আমরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হ্যাঁ, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা কবে দেয়? এটা দেয় হচ্ছে 1 জানুয়ারি 1976। 1 জানুয়ারি 1976 সালে
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয়। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় কবে? হারায় হচ্ছে, আমরা মনে রাখবো 27 জুন 2013। 27 জুন 2013, যেমন এই তারিখটা যখন আমি পড়ছি তখন আমার মাথার মধ্যে একটা জিনিস খেলা করছে যে 7 আর 6 যোগ করলে তো 13 হয়, তাই না? তো এভাবে একটু ট্রিক্স, একটু টেকনিক খাটিয়ে আপনারা পড়তে পারেন, আপনাদের সুবিধা হবে। তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কবে জিএসপি সুবিধা দিল? 1 জানুয়ারি 1976। এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কবে জিএসপি সুবিধা হারায়? হারালে বলতে হবে 27 জুন 2013। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে কত সাল পর্যন্ত? মনে রাখবো এটা 2027 সাল পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো আমরা জিএসপি থেকে অবশ্যই মনে রাখতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? এটার অ্যান্সার হবে হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদ ব্যবস্থা। ওই সময় সমসাময়িকের ভিত্তিতে এটা রিলেভেন্ট একটা ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ একটা ইনফো ছিল, বর্তমানে এটার তেমন উপযোগিতা বা প্রয়োজনীয়তা নাই। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করে? বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা সবার উপরে কে? সবার উপরে রাষ্ট্রপতি। যদি বলা হয় বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসারকে বা সিইও কে, তখন অ্যান্সার হবে কিন্তু প্রধানমন্ত্রী। ওকে, সিইও বললে প্রধানমন্ত্রী, আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সর্বপ্রথম অবস্থান করছেন কে? রাষ্ট্রপতি। এরপরের প্রশ্ন, পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? এটার অ্যান্সার হবে বিচারপতি সাত্তার। বিচারপতি সাত্তার 1970 সালের পাকিস্তানের যে সাধারণ নির্বাচন, আমরা জানি দুইটা নির্বাচন হয়েছিল, একটা ছিল জাতীয় পরিষদের নির্বাচন এবং আরেকটা ছিল প্রাদেশিক পরিষদের নির্বাচন। তাহলে এখান থেকে মনে রাখতে হবে জাতীয় পরিষদের নির্বাচন কবে হয়? এটা হয় কিন্তু আগে, 7 ডিসেম্বর 1970। আর প্রাদেশিক পরিষদের নির্বাচন কবে হয়? এটা হয় পরে, 10 দিন পর, 17 ডিসেম্বর। ওকে, এই দুইটা থেকে মানে এভাবে ডেটটাই পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। এরপর বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? এটা আমরা জানি মৌলভীবাজার জেলায়। সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে কোন জেলায়? মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে। চীন, ভারত এবং বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? এটা ইয়ারলাং সাংপো নামে পরিচিত। একটু জেনে রাখলাম আমরা জানি যে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয় কোত্থেকে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কিন্তু তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি, তাই না? তিব্বতের মালভূমি থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, এবং চীন অথবা তিব্বতে সেটা ইয়ারলাং সাংপো নামে পরিচিত। তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়, যদি এক্স্যাক্টলি বলতে হয় ব্রহ্মপুত্র নদের অবস্থান। তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে এর উৎপত্তি। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তিনি ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই না? রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং কোন বিভাগের ছাত্র ছিলেন? অ্যান্সার হবে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। এটা আমি পরবর্তীতে দিয়ে দিছি, না এখানে দেয়া নাই, যাই হোক আমরা একটু বলি যে তিনি আসলে কোন বিভাগের ছাত্র ছিলেন। তিনি ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন, আমরা মনে রাখবো এটা। তার জন্মস্থান কোথায়? রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে। পীরগঞ্জের বাবনপুর গ্রামে হচ্ছে তার জন্ম, এবং তিনি 16 জুলাই দুপুরে তিনি শহীদ হন। এই জন্য জুলাই শহীদ দিবস বলা হয় 16 জুলাইকে। আর গণ অভ্যুত্থান দিবস বললে সেটা হবে 5 আগস্ট। এরপর দেখি বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? এটা অ্যান্সার হবে প্রেস কাউন্সিল। একটু আনকমন প্রশ্ন। দেখেন, আপনি বিসিএস বলেন বা অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলেন কিংবা এডমিশন টেস্টের কথা বলেন, আপনার কিছু প্রশ্ন দেখবেন এরকম একটু ওলটপালট প্রশ্ন আসতেছে। এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? কিছু প্রশ্ন কিন্তু এরকম ওলটপালট হতে পারে, একটু কনফিউজিং প্রশ্ন, একটু আনকমন প্রশ্ন আসবেই, এটাই পরীক্ষার ধর্ম। তো আপনি পড়ার সময় বিগত বছরের প্রশ্নগুলো বারবার দেখবেন, সেই প্রশ্নগুলো অনুসারে সেই টপিকগুলো বারবার পড়বেন, তাহলে দেখবেন ওই টপিকগুলো রিভিশন দিলে ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, তো আনকমন প্রশ্নগুলো কিন্তু খুব কম আসে, এবং সেগুলোর দ্বারা আপনার চান্স হবে কিনা, আপনার চাকরি হবে কিনা, সেই ব্যাপারগুলো খুব কম আসলে ডিটারমাইন্ড হয়। এজন্য প্রিলিমিনারি পরীক্ষায় আপনার কাটমার্কসটা তুলতে হবে, তাই না? এডমিশন টেস্টে আপনার তো কাটমার্কস তুলতে হবে।
তো এই পরীক্ষাগুলোতে, এমসিকিউ ভিত্তিক পরীক্ষাগুলোতে আপনার কি করতে হবে, কমন যে টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো মিস করা যাবে না, সেগুলো ভুল করা যাবে না, সেই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে আমাদের। এখন এগুলা কিছু আপনি একটু কনফিউজড হবেন, একটু আপনার পরীক্ষার হলে নার্ভাসনেস কাজ করবে, কমন পড়বে না, খুব স্বাভাবিক, কিন্তু এজন্য আমরা যে আনকমন প্রশ্নের পেছনে ছুটবো এরকমও কিন্তু না। যাই হোক, তাহলে এটা আনসার হবে প্রেস কাউন্সিল। এবং প্রেস কাউন্সিলের কাজ কি? প্রেস কাউন্সিলের কাজ হচ্ছে মেইনলি সংবাদ যে মাধ্যমগুলো আছে সেই সংবাদ মাধ্যমগুলা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতেছে কিনা, কিংবা সংবাদ মাধ্যমগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা, তারপর সংবাদ মাধ্যমগুলোর স্বার্থ রক্ষা করা, সবকিছুই আসলে তাদের এখতিয়ারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা প্রথমে বুঝবো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটার মানে কি। যখন কোনো একটা দেশে 15 বছর থেকে 64 বছর, কত কত বললাম, 15 বছর থেকে 64 বছর পর্যন্ত মানুষের সংখ্যা 50%-এর বেশি হয়, তখন ওই দেশের জনসংখ্যার এই যে অবস্থাটা, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? যদি কোনো দেশের জনসংখ্যার 50% হয় 15 থেকে 64 বছর বয়সের মধ্যে, তখন সেই অবস্থাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো এই অবস্থায় এই যে 15 বছর থেকে 64 বছর কেন গুরুত্বপূর্ণ? কারণ 15 থেকে 64 বছর বয়সের মানুষকে ধরা হয় কর্মক্ষম জনগোষ্ঠী। যখন দেখা যায় যে দেশের 50%-এর বেশি কর্মক্ষম জনগোষ্ঠী, তখন সেই দেশের উন্নয়ন তো অবধারিত, যদি তারা দক্ষ মানব সম্পদ হিসেবে কোন একটা দেশ সেটাকে কাজে লাগাতে পারে তখন। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। তো বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 65.23% হচ্ছে এই কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে। কি বললাম? বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার 65.23% মানুষ এই কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে আছে। ওকে, তার মানে বাংলাদেশ কিন্তু এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে। এখন বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, দ্রুত তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে, তাহলে দেখা যাবে বাংলাদেশ তত্তর করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এরপরের প্রশ্ন, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত? এটার অ্যান্সার হবে অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী, সাঁওতাল জনগোষ্ঠী অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত। বাকিগুলো আমরা একটু দেখতে পারি টুকটাক। যেমন যদি আমরা বলি হচ্ছে তিব্বত, চীন তিব্বতের ভাষা গোষ্ঠীর মধ্যে কারা কারা আছে? চাকমা, তারপর আছে হচ্ছে মারমা, তারপর আছে হচ্ছে ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা, এরা। ওকে, তো আমরা জানি যে সাঁওতাল জনগোষ্ঠী তারা মেইনলি আমাদের দেশের উত্তরাঞ্চলে বেশি থাকে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে তাদের বসবাস কিন্তু অনেক বেশি। ওকে, আর চাকমা, মারমা, ত্রিপুরা তাদেরকে আমরা খুঁজে পাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এসব জায়গায়। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? এটাও একটা আনকমন প্রশ্ন। তো আমরা যখন পড়াশোনা করব তখন আনকমন প্রশ্নের পিছনে বেশি ছুটবো না, আপনারা বারবার এই জিনিসটা নিজেদেরকে রিমাইন্ড করাবেন, তা না হলে দেখবেন পড়াশোনায় আপনি মানে খেই হারাই ফেলতেছেন। তাহলে এটার অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন। তো আমি যখন আপনাদের পড়াবো তখন আমি আপনাদের কোন জিনিসগুলো ভালো মতো রিভাইজ করাবো। নাম্বার 1, যে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তার নাম ছিল ওয়ারেন হেস্টিংস। তো এই ওয়ারেন হেস্টিংস এর খুব গুরুত্বপূর্ণ কিছু অবদান আছে। যেমন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করছেন। ওয়ারেন হেস্টিংস কি করছেন? উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করছেন। তিনি এক শালা বন্দোবস্ত চালু করছেন। তাহলে পরীক্ষায় হুট করে আসতে পারে 10 শালা বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইনের প্রবর্তককে, তখন অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। তখন অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। আর যদি বলা হয় এক শালা বন্দোবস্ত কে চালু করছেন, তখন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। আমি কিভাবে মনে রাখতাম? ওয়ারেন মানে হচ্ছে ওয়ান, মানে এক শালা বন্দোবস্ত, মনে থাকতো। ভারতের সিভিল সার্ভিসের জনককে? অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। ওকে, এরপরে দেখি
আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠন? এটার অ্যান্সার হবে হচ্ছে মুসলিম লীগ। আমরা জানি যে দ্বিজাতি তত্ত্বটা প্রথম ঘোষণা কে করছিলেন? দ্বিজাতি তত্ত্ব প্রথম ঘোষণা করছিলেন কিন্তু জিন্নাহ, মুহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, তার মানে মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু সর্বপ্রথম এই দ্বিজাতি তত্ত্ব সবার সামনে তিনি ঘোষণা করেন। তবে দ্বিজাতি তত্ত্ব নিয়ে আলোচনা কিন্তু অনেক আগে থেকেই হচ্ছিল। যেমন 1888 সালে স্যার সৈয়দ আহমেদ খান মিরাটে তিনি একটা স্পিচ দিছিলেন। সেই বক্তৃতার মধ্যে দ্বিজাতি তত্ত্বের তিনি আভাস দিছিলেন যে হিন্দু এবং মুসলিম এই দুইটা পৃথক জাতি, এই কথাটা তিনি আভাস দিছিলেন। পরবর্তীতে আল্লামা ইকবাল তার কিছু ঘোষণায় বা তার কিছু রচনার মধ্যে এই দ্বিজাতি তত্ত্বটাকে নিয়ে তিনি আলোচনা করেন, এটাকে দার্শনিক মতবাদ বানান, এটাকে রাজনৈতিক মতবাদ হিসেবে নিয়ে আসেন। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি দ্বিজাতি তত্ত্বটা সবার সামনে ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে। এই জন্য বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক বলে অনেক জায়গায় অ্যান্সার দেওয়া হয় মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই কথাটা আমরা এখান থেকে মনে রাখবো। টুকটাক একটু ইতিহাস আমাদের জানা জরুরি এবং সেই জিনিসগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে প্রশ্নের মাধ্যমে তুলে ধরার জন্য। আপনারা নিজেদের মতো ভালো করে পড়াশোনা করতে থাকুন, প্রিপারেশন নিতে থাকুন। ক্লাসের পর ক্লাসের মধ্যে ক্লাসটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সটে আমি অন্য একটা বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।